যে ইউএস মিড টার্ম অ্যাপ্রোচিং, এই যে এখন যুদ্ধটা দেখে মনে হচ্ছে যে আগামীকালকে থামবে না, 10 দিনের কোনো কিছুতে হবে না, এটি ওই ইউক্রেনের মতো হয়তো অনেক দিন ধরে চলতে পারে, যার জন্য আমরা আলাপ করছিলাম কে ব্যথা পেইন বেশি সহ্য করতে পারবে। তো এর যে পলিটিক্যাল লায়াবিলিটি আছে এটা কি হোয়াইট হাউস নিতে পারবে? হিস্টোরিক্যালি হাউ হ্যাভ ওভারসিজ মিলিটারি কনফ্লিক্টস ইনফ্লুয়েন্সড আমেরিকান ইলেকশন? ইউ আর এ পলিটিক্যাল সায়েন্স প্রফেসর, প্লিজ টেল আস। ওভারসিজ যখনই কোনো কনফ্লিক্ট হয় এবং সেখানে আপনার এরকম সাংঘাতিক বড় একটা বিজয় না হয়, তখন যেই সিটিং পার্টি থাকে তার উপর প্রভাব পড়ে। ইরান যুদ্ধের এই যুদ্ধের ফলে ট্রাম্পের প্রেসিডেন্সি অলরেডি একদম শেষ হয়ে গেছে এই অর্থে না যে ট্রাম্প আর ক্ষমতায় নাই, কিন্তু যে সমস্ত পলিসিগুলো উনি নিতেন সেগুলো আর নিতে পারবেন। এই ইলেকশনের উপর যে প্রভাব পড়বে এই ইরান যুদ্ধের, সেটার থেকে এই 3 মাসের মধ্যে বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। এই যে চলমান পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে সৌদি আরবের সাথে এখন একটি নিউক্লিয়ার চুক্তি হতে পারে এবং হবে। আমাদেরকে একটু বোঝান এই চুক্তিটা হঠাৎ, এই প্রস্তাবনা হঠাৎ করে কেন? হাবিব ভাই, ব্যাপারটা তা নয় কিন্তু। ওকে, এই চুক্তিটা আজকের নয়। যে চুক্তিটা হয়েছে সৌদি আরবের তারা স্বাক্ষর করেছে, তা কিন্তু তৈরি রেডি ছিল স্বাক্ষর করার জন্য বাইডেনের সময়। এই প্রস্তাবটা কেন, পুরোই এই তেলের প্রস্তাবটা কেন উঠলো এবং ট্রাম্প সাহেব রাজি হলেন কেন? তার আর্গুমেন্টটা কি? তিনি বলছেন যদি আমরা রাজি না হই তাহলে চীন এবং রাশিয়া তৈরি আছে সৌদি আরবকে এই পারমাণবিক রিঅ্যাক্টর দিতে। এই যে ইউএস মিড টার্ম অ্যাপ্রোচিং, এই যে এখন যুদ্ধটা দেখে মনে হচ্ছে যে আগামীকালকে থামবে না, 10 দিনের কোনো কিছুতে হবে না, এটি ওই ইউক্রেনের মতো হয়তো অনেক দিন ধরে চলতে পারে, যার জন্য আমরা আলাপ করছিলাম কে ব্যথা পেইন বেশি সহ্য করতে পারবে। তো এর যে পলিটিক্যাল লায়াবিলিটি আছে এটা কি হোয়াইট হাউস নিতে পারবে? হিস্টোরিক্যালি হাউ হ্যাভ ওভারসিজ মিলিটারি কনফ্লিক্টস ইনফ্লুয়েন্সড আমেরিকান ইলেকশন? ইউ আর এ পলিটিক্যাল সায়েন্স প্রফেসর, প্লিজ টেল আস। ওভারসিজ যখনই কোনো কনফ্লিক্ট হয় এবং সেখানে আপনার এরকম সাংঘাতিক বড় একটা বিজয় না হয়, তখন যেই সিটিং পার্টি থাকে তার উপর প্রভাব পড়ে। কিন্তু আমরা একটা আনইউজুয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই ট্রাম্প একটা মানে জনগণের প্রতি একটা ভাষণ দিয়েছেন, সেখানে উনি বারবার ইলেকশনের সিকিউরিটির কথা বলেছেন। কাজে মধ্যবর্তী নির্বাচনে কি হবে সেটা কিন্তু একটা অনেক বড়, আরো অনেক ডোমেস্টিক টুল দিয়ে সেটাকে হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করা হবে। হ্যাঁ, কাজে এখানে সবকিছু আপনার ইন্টারন্যাশনাল না, এখানে ডোমেস্টিক অনেক জিনিস। সেই জন্য আমি কিন্তু পিট হেগসেথের কংগ্রেসের যে তাকে যেভাবে করে প্রশ্ন করা হচ্ছিল সেটার কথাটা উল্লেখ করেছি। কারণ প্রেসিডেন্ট যতই ক্ষমতাশালী হোক না কেন, আপনাকে কিন্তু যুদ্ধের টাকার জন্য কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ, কিন্তু এখন যদি এমন কোন নতুন নিয়ম নীতি আসে যেখানে আমরা এরকম কতগুলো জিনিস এগুলো আমি জানি না কতটা সাবস্ট্যান্সিয়েট করা যায়, যেমন শুনছি যে ইলেকশনের সময় আইসকে ব্যবহার করা হবে, এরকম ধরনের জিনিস যদি হয় এবং ইলেকশনের রেজাল্ট নিয়ে বা ইলেকশন পুরো প্রসেসটা নিয়ে যদি মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়, তাহলে কিন্তু আবার মানে এই জিনিসগুলো আরো অনেক জটিল হয়ে যাবে। কিন্তু সহজভাবে বলতে গেলে যে এই ইলেকশনের উপর যে প্রভাব পড়বে এই ইরান যুদ্ধের, সেটার থেকে এই 3 মাসের মধ্যে বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। আপনি যদি পোলগুলো দেখেন, শুধু তো ডেমোক্র্যাট এবং ইন্ডিপেন্ডেন্ট না, এখন আমরা দেখছি যে ট্রাম্পের যারা সমর্থক ছিল তারাও সেখান থেকে আপনার এই যুদ্ধের ইয়েতে আপনার অনেক তারা অসন্তোষ জ্ঞাপন করছে। হ্যাঁ, কিন্তু এখন মানে যেটা বলছি যে অনেক ধরনের টুল আছে, এই একমাত্র টুল এটা না। না, আমার প্রশ্ন ছিল যখন এরকম যেরকম ভিয়েতনাম ওয়ারের যে প্রভাবটি কেমন ছিল, তারপর আমরা জানি যে ইরাক ওয়ারের প্রভাব, ইরাক ওয়ার ওয়াজ এ ভেরি পপুলার, কারণ এটা আমেরিকা এবং দ্যাট স্টুপিড কান্ট্রি দ্যাট colonize everybody in the world, ব্রিটেন, খুব সুন্দর করে বিক্রয় করতে পেরেছিল। দ্য বিবিসি, দ্য লাইং মিডিয়া খুব সুন্দর করে এটা সেল করতে পেরেছিল, যার জন্য আমেরিকাতে স্পেশালি ওয়াজ ভেরি পপুলার। মানুষ এটা খুব সাপোর্টিভ ছিল জর্জ বুশের, যে লেটস গো, হুররা, গো গেট এম, খুব উই সাপোর্ট আওয়ার ট্রুপ। এই যুদ্ধটা তো পপুলার না, ভিয়েতনাম ওয়ার তো পপুলার না। ওই পরিপ্রেক্ষিতে যখন আপনি দেখবেন, তখন আপনি এইটার ফলাফলটা কি নিয়ে আসবে ট্রাম্পের? লোক কি ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব ডোমেস্টিক্যালি লিন্ডন জনসন তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি আর ইলেকশনে রান করবেন না, কারণ উনার পক্ষে যেটা সম্ভব। So I have no risk. আমি বলবো
হ্যাঁ, আমি বলবো এই যুদ্ধের ফলে ট্রাম্পের প্রেসিডেন্সি অলরেডি একদম শেষ হয়ে গেছে এই অর্থে না যে ট্রাম্প আর ক্ষমতায় নাই, কিন্তু যে সমস্ত পলিসিগুলো উনি নিতেন সেগুলো আর নিতে পারবেন না। Yeah. আর বিশেষ করে এই মধ্যবর্তী নির্বাচনে আপনার হাউস হারাবে, যদি সেনেটও হারায় তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার আরো আমরা যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যেসব পলিসি দেখছিলাম, যেমন ইমিগ্রেশনের কথাই ধরেন, ট্রেড পলিসির কথাই ধরেন, এগুলো জিনিসের আমরা আর এটার একটা কন্টিনিউটি আমরা আর দেখতে দেখতে পাচ্ছি। পাবো না। সেই অর্থে আমি বলবো যে এটা অলরেডি হয়ে গেছে। ইয়া, আমার মনে হয় এই প্রেসিডেন্সি শেষ হলে এবং মানে অন্য অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসলে আমি অবাক হব না যদি বেশ কিছু মানুষকে আমি যুদ্ধ অপরাধী হিসাবে দেখতে পারি। এই যে চলমান পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে সৌদি আরবের সাথে এখন একটি নিউক্লিয়ার চুক্তি হতে পারে এবং হবে। আমাদেরকে একটু বোঝান এই চুক্তিটা হঠাৎ এই প্রস্তাবনা হঠাৎ করে কেন সৌদি আরবের সাথে, কেন এটা ইসরায়েল বিরোধিতা করছে না এখনো, এবং মূলও ঝুলিয়েছেন উনি যে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করতে হবে, এটি আছে। অন্যদিকে যে পরিস্থিতি হরমুজ বন্ধ হওয়ার পরে ছিল তার চেয়েও বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখন হুতিরাও ময়দানে আছে, তারাও কিন্তু রেড সিতে আক্রমণ করছে। তো পরিস্থিতি খুব ঘোলাটে। এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে দিস অরেঞ্জ গাই হ্যাজ এ নিউ প্রপোজাল উইচ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ওয়ার, ও অ্যাট লিস্ট আই থিঙ্ক। প্লিজ আমাদেরকে একটু ব্রিথ সাম সেন্স ইনটু আস। হাবিব ভাই, ব্যাপারটা তা নয় কিন্তু। ওকে, এই চুক্তিটা আজকের নয়। যে চুক্তিটা হয়েছে সৌদি আরবের তারা স্বাক্ষর করেছে, তা কিন্তু রেডি ছিল স্বাক্ষর করার জন্য বাইডেনের সময়। এবং বাইডেনের সময় কিন্তু ওই একটি কারণে চুক্তি আলটিমেটলি স্বাক্ষরিত হয়, তা হচ্ছে যে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডস সঙ্গে যুক্ত হতে হবে। আপনারা জানেন আব্রাহাম অ্যাকর্ডস ট্রাম্প সাহেবের প্রথম টার্মে তার জামাতার মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সেই প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2018 সালের দিকে। এবং যখন বাইডেন ক্ষমতায় আসলেন তখনও কিন্তু এই যে পারমাণবিক শোধনাগার তৈরি করার যে পরিকল্পনা সৌদি আরব নিয়েছে, সে প্রস্তাবটি প্রায় তৈরি হয়ে গেছিল। এটা কেন? প্রথম প্রস্তাবটা কি? সৌদি আরব, আপনারা জানেন, এই নতুন বাদশার পুত্র MBS ভিশন 2030 বলে একটি পরিকল্পনা, বিশাল পরিকল্পনা স্থাপন করেছে, যেখানে সৌদি আরবকে তার এই পেট্রোডলার নির্ভর এনার্জি নির্ভর ইকোনমি থেকে ডাইভার্সিফাইড ইকোনমি তারা প্রবেশ করবে। কেমন? তারা এরা জানে যে এই তেল তাদের আছে বড় জোর 20, 30, 50 বছরের ব্যাপার, তারপরে কি হবে। সে কারণেই তারা তেল নির্ভর ইকোনমি থেকে একটা বহু বিষয়ভিত্তিক একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার কথা তারা দীর্ঘদিন থেকে কথা তারা বলছে। তেল থেকে তারা সরে যাচ্ছে নিউক্লিয়ার, পারমাণবিক শক্তি ভিত্তিক এনার্জি উৎপাদনে। এটা অনেক দেশই করছে। আপনারা জানেন UAE, ফর এক্সাম্পল, UAE 2টো রিঅ্যাক্টর তারা নির্মাণ করেছে কেনা আমেরিকানদের ব্যবস্থাপনাতেই, এবং তারা ইউরেনিয়াম তারা ইম্পোর্ট করছে, তারা নিজেরা প্রসেস করবে না। এই চুক্তি তারা মেনে নিয়েছে। এই চুক্তিতে বলা হচ্ছে যে 2 বছর স্টাডি করা হবে যে এই ইউরেনিয়াম সৌদি মাটিতে এনরিচ করা পসিবল কি না। কেমন? যদি হয় তাহলে করবে, অন্যথা তারা অন্যদের মধ্যে কিনে নেবে। কিন্তু যদি এই চুক্তি এই প্রক্রিয়া আমেরিকা ছড়ে আসে, তাহলে কোনোভাবেই সৌদি আরব, শর্ত আছে, অন্যের কাছে যেতে পারবে না। এই প্রস্তাবটা কেন, পুরোই এই তেলের প্রস্তাবটা কেন উঠলো এবং ট্রাম্প সাহেব রাজি হলেন কেন? তার আর্গুমেন্টটা কি? তিনি বলছেন যদি আমরা রাজি না হই তাহলে চীন এবং রাশিয়া তৈরি আছে সৌদি আরবকে এই পারমাণবিক রিঅ্যাক্টর দিতে। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, বিশাল ইনভেস্টমেন্টের সুযোগ। তিনি বলছেন যে এই যে আমরা রিঅ্যাক্টর বানাবো, প্রক্রিয়া যুক্ত হবো, মিনিমাম $10 বিলিয়ন এর প্রজেক্ট। এটা $10 বিলিয়ন ইমিডিয়েট প্রজেক্ট, এবং এটা আমরা লাভবান হবো। কারা বানাবে? আমাদের ইঞ্জিনিয়ার্স, আমাদের টেকনিশিয়ানস, আমাদের বড় কোম্পানি। ফলে আমাদের জন্য লাভজনক এটা। অন্যদিকে সৌদি, যেটা বললাম, সৌদি যাচ্ছে তাদের ইকোনমিটাকে দীর্ঘস্থায়ী একটা স্টেবল প্ল্যাটফর্মে নেবার জন্য। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু এনার্জি সেক্রেটারি স্বাক্ষর করেছেন। এখন বলা হচ্ছে যে ট্রাম্প সাহেব বলছেন যে আমি জানতাম না, আমাকে বলা হয়নি।
ইত্যাদি, উইচ ইজ কমপ্লিটলি আনট্রু আমার বিবেচনায়। যে মুহূর্তে চুক্তি স্বাক্ষর হলো আমরা দেখলাম সঙ্গে সঙ্গে কি সকল কনজারভেটিভ মিডিয়াতে, ফক্স তো বটেই, এভরি সিঙ্গল কনজারভেটিভ আউটলেট থেকে এটি নিয়ে আক্রমণ করা শুরু হলো। স্পেশালি আক্রমণ করলো কে? ইসরায়েল। ইসরায়েল কোনোভাবে মেনে নেবে না যে সৌদি আরবকে ইউরেনিয়াম এনরিচ করার প্রক্রিয়া তুমি দিচ্ছ, কারণ এনরিচ করা মানেই হচ্ছে যে আগামীকাল এই এনরিচমেন্ট থেকে তারা পারমাণবিক অস্ত্র বানাতে উদ্যোগ হতে পারে। হাউ ডু স্টপ দ্যাট? এই ব্যাকল্যাশ কাটাবার জন্য ট্রাম্পকে তড়িঘড়ি করে বলতে হলো যে চুক্তি করতে হলে তোমাকে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে। সৌদি আরব কিন্তু আগেই বলে দিয়েছে, নতুন কোনো গল্প নয়, যে আমরা কোনোভাবেই অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হব না যতক্ষণ না প্যালেস্টাইন প্রশ্নে একটি সুস্পষ্ট পথরেখা, ইয়া একটা রোড ম্যাপ আমরা না পাই। ফলে সবাই জানতো, ইট ওয়াজ অল ওয়েল নোন যে দিস ইজ সৌদি পজিশন।